ফ্রান্স যে নরওয়ের সাথে লাস্ট ম্যাচটা খেললো, তো খেলাটা দেখছো? হ্যাঁ, খেলাটা দেখছি আমি, খেলাটা কেমন ছিল? খেলাটার মধ্যে ফ্রান্সের আসলে কি মানে ফ্রান্সকে আসলে ওয়ার্ল্ড কাপটা দিয়ে দেওয়া উচিত। ফ্রান্সের যে স্কোয়াড দেখে ওয়ার্ল্ড কাপ দিয়ে দেওয়া উচিত। ফ্রান্সের স্কোয়াডে কি নাই, মানে একটা টিমের ফ্রন্ট লাইনে যে 4টা প্লেয়ার খেলতেছে, 4টা প্লেয়ারই স্টার। ক্লিয়ান এমবাপ্পে 2018 সাল থেকে স্টার, মাইক অলিজে এবার ব্রায়ানের স্টার, এসমান দেমবেলে দুইবারের ব্যালন্ডিয়ার, মানে অলমোস্ট সেকেন্ড টাইম ব্যালন্ডিয়ার জিতেই যাবে এটা, যদি কাছাকাছি আছে ব্যালন্ডিয়ারের, যদি হ্যাঁ। এবার ফাইনাল ক্র্যাক করে ফেলে কনফার্ম তার ব্যালন্ডিয়ার, ব্যালন্ডিয়ার নিশ্চিত পেয়ে অলরেডি যাবে। সে চ্যাম্পিয়ন্স লিগ জিতে রাখছে। এই পাশ থেকে দুয়োকে কি কোনোভাবে ফেলা যায়? দুয়োর মতন স্ট্রাইকারের মানে এটা কি কোনো আর সম্ভব? সব থেকে বড় বিষয় হচ্ছে যে ফ্রান্সের সেদিন নরওয়ের বিপক্ষে ডেম্বেলে যে হ্যাট্রিকটা করছে আর 3টা যে গোল দিল, হুম, আমার মনে হয় বিশ্বকাপের ইতিহাসে মানে আমাদের বয়স হয়তো বা খুবই কম সেই তুলনায়, কিন্তু আমার দেখা যে হ্যাট্রিক এরকম ভাবে হ্যাট্রিক হয়, এত চমৎকার চমৎকার শর্ট গুলা দিয়ে যে হ্যাট্রিক হয়, এটা কিন্তু খুব রেয়ার কেস। এটা রেয়ার কেস। আমি একটু বলে নিই আর্জেন্টাইন ফ্যান, তারপরে বলে যে মেসিও তো হ্যাট্রিক করছে প্রথম ম্যাচে, কিন্তু তুই মেসিরটা দেখ আর তুই ওসমান দেমবেলেরটা দেখ, তুই কোনটাকে আগে রাখবি? না এক্ষেত্রে আমি কোনো এখানে আমি অপিনিয়ন না, আমি জাস্ট দর্শকদের একটা মজা না দেওয়ার না জন্য আমি তোর জানতে চাচ্ছি তোর তুই কথা এটাতে শুনে বল। আমার বিষয়টা মনে হচ্ছে কি যে আমরা আসলে কি দেখতেছিলাম, এমবাপ্পে 2 গোল দিল, হালান্ড 2 গোল দিল, মেসি 3 গোল দিল, আবার এমবাপ্পে দুই এখানে গোল একটা দিল। ধারণা করা হচ্ছিল যে আহ, এই 3টা ম্যাচ দেখার পরে রোনালদো হয়তো বা সেদিন হ্যাট্রিক না 4-5টা গোল দিবে, হ্যাঁ, আলটিমেটলি সেই ম্যাচটা এখন ডেমবেলে মনে মনে বলতেছে, কাম অন ম্যান, আমি গত বছরের ব্যালন্ডিওর উইনার, আমি চ্যাম্পিয়ন্স লিগ জিতছি, আমার তো হ্যাট্রিক করা লাগবে। এবং হ্যাট্রিক সে হ্যাট্রিকটা যে করছে করছে মারাত্মক, এটা ভাই, চমৎকার, প্রত্যেকটা কোনা শট মানে অসাধারণ ছিল। অসাধারণ। আমি না মানে অন্য একটা ফ্রান্সকে দেখতেছি, আমার মনে হয় যে ফ্রান্স আমাদের প্রজন্মের এই সময়টাতে সব থেকে ভালো ফুটবলটা তবে খেলতেছে সত্যি ফ্রান্স, ফ্রান্স। এটা দু নিয়ে হাজার বলার কোনো নাই। আঠারো যেই দলটা পরবর্তী বিশ্বকাপে আবার ফাইনাল খেলছে, সেই দলটা এবারও মনে হচ্ছে যেন আগের থেকে আরো বেশি শক্তিশালী। শক্তিশালী। এখন তার খেলা পড়ছে সুইডেনের সাথে, এখন সুইডেনের সাথে আলটিমেটলি খেলা পড়াতে কি মনে হয় কি হইতে পারে? সুইডেন যেহেতু জাপান, নেদারল্যান্ড এবং তিউনিসিয়ার সাথে খেলছে, তার মধ্যে ওরা শুধু তিউনিসিয়ার সাথে মোটামুটি একটা পারফর্ম করছে, তো তিউনিসিয়ার সাথে সবাই করছে, জাপানও করছে, নেদারল্যান্ডও করছে, সুইডেনও করছে, তিউনিসিয়া আউট অফ দ্য মার্ক। এখন চলে আসে সুইডেনের বিপক্ষে। সুইডেন কিন্তু নেদারল্যান্ডের সাথে বিশাল গোল খেলছে, 4। এখন নেদারল্যান্ড হচ্ছে টোটাল ফুটবলের জনক, আর ফ্রান্স এখন টোটাল ফুটবল। আবার আর্জেন্টিনা সব থেকে ভয় পায় এই নেদারল্যান্ডসকে, কারণ হচ্ছে আর্জেন্টিনার যে খেলার প্লেইং স্টাইল বা মূলত ট্যাঙ্গো হচ্ছে কি এই ট্যাঙ্গো ফুটবল। ট্যাঙ্গো ফুটবলটা কিন্তু নেদারল্যান্ডসদেরই মনে হয় তৈরি, ট্যাঙ্গোর ছোট ভার্সন। নেদারল্যান্ডটা টোটাল ফুটবল খেলে, যেটা জন ক্রুইফ আর কি ইয়ে ঠিক করছে, করে দিয়েছিল ঠিক করে দিয়ে গেছিল। আর ওটার ছোট ভার্সনটা খেলে হচ্ছে আর্জেন্টিনা, ট্যাঙ্গো, আর্জেন্টিনা। আর এই ট্যাঙ্গো ফুটবল। আর্জেন্টিনা এই টিমটাকে দাঁড় করানোর পেছনে কিন্তু একজন ডাচের অবদানও আছে। ডাচের অবদান আছে। তো সেই জায়গা থেকে আর্জেন্টিনা অন্যান্য টিমকে ভয় পায় কিনা জানি না, কিন্তু তারা নেদারল্যান্ডসটাকে ভয় সব পায়, থেকে বেশি ভয় ভয় পায় পায় ওয়ার্ল্ড কাপে, সব থেকে বেশি নেদারল্যান্ডকে আর্জেন্টিনা মাথা ব্যথা আর্জেন্টিনা পায়। হ্যাঁ। তো সেই নেদারল্যান্ডের সাথে সুইডেনের একটা বিশাল খারাপ অবস্থা গেছে। আর এখন ফ্রান্স যেহেতু টোটাল ফুটবল, আমি বলা যেতে পারে টোটাল ফুটবল তারাই, কারণ না তাদের ডিফেন্সে সম্ভব, না তাদের মিডফিল্ডে প্রবলেম আছে। সব দিক আর থেকেই ওরা সামনে যা আছে মানে এটা জাস্ট ডিস্ট্রয়ার। ওলিজের মতন প্লে মেকার, তার কাছে বল সাপ্লাই যেতেছে, এমবাপ্পে ডেমবেলে দুয়োর মতন ফিনিশার, মানে দিয়ে দেখ ওয়ার্ল্ড কাপ ভাই, ফ্রান্স রে ওয়ার্ল্ড কাপ দিয়ে দিলেই তাহলে হয়ে যায়। আর্জেন্টিনার কি হবে? আর্জেন্টিনা খেলে নিবে, আচ্ছা, আচ্ছা, আর্জেন্টিনাকে খেলে নেওয়া লাগে। ফ্রান্সকে এমনি দিয়ে দেওয়া উচিত দিয়ে আর দেওয়া উচিত, আর্জেন্টিনা হচ্ছে লিগে খেলে নিবে। খেলে নিতে হবে আচ্ছা, আর্জেন্টিনাকে। না ফ্রান্সের টিমটাকে দেখে কি মনে হয়, মানে ওরা কি করতে আসছে? ওরা মূলত আসছে আসলে কি সবাইকে ডমিনেট করতে। মেইন কথা হচ্ছে ওদের টিমটা মানে দিদিয়ার দেশাম, সে কিন্তু আসলে দীর্ঘ সময় ধরে ফ্রান্সের সাথে আছে, আর হুম, সে একটা টিমকে একদম বলতে গেলে এই ফ্রান্সটাকে, বর্তমান যে ফ্রান্স, এই ফ্রান্সটাকে সে নিজের হাতে হাতে তৈরি তৈরি করছে। করছে। সো একটা লং টাইম প্রসেসে একটা টিমকে নিয়ে যখন একটা কোচ কাজ করে, তাহলে মানে অটোমেটিক্যালি ওই টিমটার মধ্যে একটা মানে হুম, অদ্ভুত ব্যালেন্স অদ্ভুত চলে আসে, ব্যালেন্স এবং চলে আসে, প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে প্রত্যেকটা প্লেয়ারের একটা কম্বিনেশন চলে আসে। কম্বিনেশন যেমন চলে আসে। এখানে একটা বড় বিষয় দোস্ত, সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ল্ড কাপ শুরুর আগে একটা জিনিস ইয়ে করছিলাম যে ফ্রান্স অনেক বেশি স্টার, এত বেশি স্টার ফ্রান্সে যে ওরা আসলে কি করবে, এত স্টার গুলো কি আর আসলে ফ্রান্সের কোন একটা পতনের কারণ হইতে পারে পারি কিনা? কিনা। আলটিমেটলি আপনি দেখেন ফ্রান্সের কিন্তু এরকম কোনো সমস্যা হয় নাই, উল্টা লাস্ট ম্যাচটাতে এমবাপ্পে কোনো গোলই পায় নাই, উল্টা গোল দেমবেলে পাওয়ার পরে এমবাপ্পে ওরে কোলে তুলে নিছে, এমন জিনিসও দেখা গেছে। তার মানে হুম, বোঝা গেল যে ওরা সবাই স্টার হইলেও ওদের টিম কম্বিনেশনে কোনো স্টারগিরি ওরা কেউ দেখায় নাই। হুম, এমনকি মাইকেল অলিস কিন্তু ডিবক্সের ভিতরে গিয়েও সে সুন্দর করে পাস দিয়ে দিছে। গোল করতে হবে না বাবা, আমার সেফলি খেলে সুন্দর খেলে একটা গোল দেওয়ানো, বা আমি যদি সুযোগ পাই আমি দিব, মানে আমার কোনো ঝামেলায় আমি নাই।
সো এই যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটা দিদিয়ের দেশাম দীর্ঘ একটা সময় ধরে ফ্রান্স টিমটাতে করে রাখছে এবং তার ফলাফলটা কিন্তু নরওয়ের ম্যাচের মধ্যে হয়েছে। যদি আরেকটা বিষয় আছে, নরওয়ে কিন্তু লাস্ট ম্যাচটাতে ওদের বেঞ্চের টেস্ট করছে, বেঞ্চ টিমটাকে বেঞ্চ টেস্ট টেস্ট করছে। করছে। এখন আল্টিমেটলি এখানে একটা প্রশ্ন দোস্ত, তুই বলতো যদি হল্যান্ড যদি থাকতো এই ম্যাচটাতে খুব বা বেশি জাকি যারা আসতো, এরা কি আসলে কোনো ডিফারেন্স তৈরি করতে পারতো? খুব বেশি ডিফারেন্স তৈরি করার কারণে, কারণ সামনে সব ডিস্ট্রয়াররা দাঁড়ায় আছে, ইট উইল ডিস্ট্রয়, মানে যে কোনো টিম আসলে ওরা ডিস্ট্রয় করার জন্য রেডি আছে। এখনো ফ্রান্সের যতগুলা খেলা দেখছি কোনোটাতে ওদের পোটেনশিয়াল অনুসারে ওরা কেউ খেলে না। ওরা অনেক সেফ খেলছে, বল দিছে, অত বেশি প্রেসিং এ যায় না, খুব সুন্দরভাবে সে নান্দনিক ফুটবল খেলতেছে। এমবাপ্পে খুব একটা বেশি রান মেক করে নাই, ওলিজে চান্স যেগুলো পাইছে মোটামুটি ক্রিয়েট করছে, খুব বেশি ঝামেলার মধ্যে নেই ওরা। ইয়ে এড়ায় চলতেছে, ইনজুরি এড়ায় চলতেছে, মানে এরকম টিম কই পাওয়া যাবে যে বেঞ্চ কে মানে মানে বেঞ্চ দেখারও, মানে বেঞ্চ দেখলেও মনে হয় যে একটা ওয়ার্ল্ড কাপ মনে হয় যে পাওয়া যাবে। যেমন তোর এই যে দেখ, এখানে একটা সবাই একটা কথা বলতেছে যে নরওয়ে এত বড় চেঞ্জ নিয়ে আসছে অথচ ফ্রান্স কিন্তু কোনো চেঞ্জ আনে নাই না না, ম্যাচটার মধ্যে। কারণ ওরা প্রথম 4টা দুই চেঞ্জ ম্যাচে আনছে কিন্তু একটা ডেস্ট্রয়ারকেও কিন্তু সে আসলে দিদিয়ের দেশাম বসায় না, সে বসায় না, সবাইকে খেলাইছে। খেলাইছে, সো বোঝা যাচ্ছে যে বুঝেছে। সামথিং ইজ এখন এই ফ্রান্সের সাথে খেলা পড়তেছে কার? সুইডেনের। সুইডেনের, সুইডেনের সাথে ফ্রান্সের ম্যাচটা 99% ফ্রান্স, 1% সুইডেন, জাস্ট এটা মানে বলার জন্য বলার কিন্তু কিছু না। বন্ধু এই যে তোর এবার বিশ্বকাপে তো আসলে তোর খালি অঘটন ঘটতেইছে এবং প্রতি আসরে সেটা ঘটে। মনে হয় কি কোনো অঘটন ঘটতে না পারে? না, সুইডেনের সাথে কোনো চান্স নেই, কারণ সুইডেনের ডিফেন্স লাইন ওই পরিমাণ ব্লক করতে পারে না। ওরা মিডফিল্ডে ওভারলোড ক্রিয়েট করতে পারে না, প্রেসিংও করতে পারে না সুইডেন খুব একটা বেশি। সুইডেন যেটা করতে পারে যে এরিয়ালটা খুব বেশি ভালো খেলতে পারতেছে, কারণ সেই এরিয়াল দিয়ে ফ্রান্সকে আসলে টেক্কা দেওয়াটা খুব টাফ হয়ে যাবে। তো খুব একটা বেশি চান্স নাই ফ্রান্স আর সুইডেনের ক্ষেত্রে, ফ্রান্স টু বি গুড চলে যাবে।